You are watching Step Presents Starbuzz. আমার মনে রং লেগেছে ঝিলিক ছড়ায় পূর্ণিমা সেই ঝিলিকের চমকে তোমায় হলো চেনা। ভবিষ্যৎ আমি আসলে মানে আগামীকাল কি করবো আমি সেটাই জানি না। আমার মনে হয় উত্তরটা এভাবে দেওয়া উচিত, ঝিলিকের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় না, ঝিলিক নিজেই আলোকিত। হামাক সারিয়া বন্ধু কোথায় গেলা রে, যদি কালকে মনে যাস তখন কি করবি? ইটস বেটার যে জিলে আপনি জিন্দগি আজকে অ্যাটলিস্ট। আমার নামের সাথে আমার জীবনে মেল হচ্ছে আমার গানে এবং আমার স্টেজে। এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি সীমাহীন, আগুনের দিন শেষ হবে একদিন। সবকিছুর শুরু কি দিয়ে হয়? সবকিছুর শুরু কি দিয়ে হয়? কোন জিনিস মেতে আছে ডিসেম্বরে নেই, আগুনে আছে পানিতে নেই? আগুনে আছে পানিতে নেই। কোন খেলা হৃদয় দিয়ে খেলতে হয়? সব হৃদয় জড়িত কথা কেন বলতে হবে? আচ্ছা বলো। কোন জিনিস আমরা 2 বার ফ্রি পাই কিন্তু 3 বার কিনতে হয়? এটা অনেক ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আমার শেখা হয়নি, কখনোই শিখি নাই, বাট আমার বোনরা যেমন নাচ শিখেছে বা তাদের সাথে আমি টক্কর দিতে পারি। ঝিলিক কনসার্ট পেমেন্ট, এটা কি কেউ সার্চ করে আসলে? করে দেখি হোয়াটস রং উইথ ইউ গাইস, হোয়াট ইজ দিস? তাও আমি ঝিলিক ফ্যামিলি, 10টা বাচ্চা আছে, 20টা জামাই আছে, অনেক মানুষ আসলে আমার ফ্যামিলিতে। বয়ফ্রেন্ড নেম আপনাদের মনে হয় গুগলে সার্চ করলে আমার বয়ফ্রেন্ডের নাম পাওয়া যাবে? মানে হোয়াটস রং উইথ আপনার বয়ফ্রেন্ড লিখে রাখবে হাই আই এম ঝিলিক বয়ফ্রেন্ড। সাত রাজার ধন মানিক হারাইয়া, ও হাই রে সাত রাজার ধন মানিক হারাইয়া। তো আমার কথা আমি সবসময় আল্লাহর কাছে এটাই দোয়া করবো, যেভাবে আছে ওভাবেই আমাকে রাখো, দ্যাটস ইট। বেশি আমার লাগবে না, কম আমার লাগবে না। আমি মাঝে মধ্যে চিন্তা করেছি যদি অটোটিউন না থাকতো তাহলে ওনারা আসলে কি করতো। অবশ্যই আমি যদি গান শ্রদ্ধা না করি, এটা দিয়ে আমার রিজিক হচ্ছে। গান গেয়ে আমি মানুষের কাছে ভালোবাসা পাচ্ছি, যেটা আমার পাশের বাড়ির মেয়েটা পাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, স্টেপ প্রেজেন্ট স্টারবাজে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের সাথে আছি আমি তমরুশিত এবং আজ আমাদের সেটে একটা নতুন ঝিলিক ব্যাপার আছে। না সেট ঝিলিক না, সামনেই ঝিলিক স্বয়ং বসে আছেন, তাই সেটও ঝলমলে হয়ে উঠেছেন। আজ আমাদের সাথে রয়েছে সঙ্গীত শিল্পী ঝিলিক। ওয়েলকাম, কেমন আছেন? থ্যাংক ইউ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি বিশ্বাস করো আজকে আমার খুব ভালো লাগতেছে। কেন? বিকজ আমি আজকে তোমার সাথে বসছি। এখন বলো কেন? কেন? বিকজ আমি সবসময় তোমাকে রিলসে দেখে আজকে দেখছি যে ও আমার এখানে বসে আছে, এটা আমার চিন্তা করে খুব ভালো লাগতেছে। না রিয়েলি আমি অলওয়েজ যখন আমি তো আসলে ফেসবুক অ্যাডিক্টেড অ্যাকচুয়ালি, এভরিওয়ান মানে এখন সবাই দেখা যায় সোশ্যাল মিডিয়াতেই থাকে। তো যখন অবসরে বসে থেকে আমি রিলসে গেলেই দেখি তুমি, বাহ এই মেয়েটা এত সুন্দর করে কথা বলে, এত প্রশ্ন ওর মাথা কোত্থেকে আসে। দেখি আজকে কি প্রশ্ন করতে পারি। আমি না মানে কোনোদিন টক শোতে ভয় পাই না, আমি আজকে চিন্তা সিমেটা পারি কি যে প্রশ্ন করবে। আমি আমার লাইফের আছে সবথেকে ইজি টক শো করব। ও লাভ ইউ, থ্যাংক ইউ ফর দ্যাট। লাভ ইউ টু। একদম প্রথম প্রশ্নে যাব। ইয়েস, নামের সাথে জীবনের মিল কোথায়? কোথায়? নামের সাথে জীবনের মিলটা কোথায়? আমার নামের সাথে আমার জীবনের মিল হচ্ছে আমার গানে এবং আমার স্টেজে। কারণ আমার কাছে আমার নামটা ভীষণ পছন্দের। তো যখন স্টেজে কল করে আমার নাম বলে, এটা বলার একটা মানে নামের একটা ভারী যে ব্যাপার আছে না, সেটা স্টেজে খুব সুন্দর ফুটে ওঠে। মানে যে কেউ আমাকে ডাকলে ঠিক আছে, বাট স্টেজে যখন বলে যাচ্ছে স্টেজে মঞ্চে এখন আসছে ঝিলিক, ওর নামটা বেশি সুন্দর লাগে। সো আই থিঙ্ক এখানেই কানেক্ট, এখানে বেশি ঝিলিক হয় আর কি। ঝিলিক মানে ঝলমলে, হ্যাঁ, তারার মতো একেবারে উজ্জ্বল নক্ষত্র। সবকিছু নামের মধ্যে আবার ক্যারিয়ারটাতেও উজ্জ্বল ব্যাপারটা চলে যাচ্ছে। ছোটবেলা থেকে সঙ্গীত শিল্পী হবেন দেখে কি এই নাম রাখা? না তেমনটা কিছু না, কারণ ছোটবেলা থেকে আব্বু যেহেতু গান করে, তো গানের মধ্যে যে আমি আসবো এটা তো নিশ্চয়ই তারা আগে থেকে জানে না। বাট আমার যখন জন্ম হলো তখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তখন একটা সিনেমা রিলিজ হয়েছিল জীবন সঙ্গী না অমর সঙ্গী, সরি আমার মনে নাই, এবং সেখানে হচ্ছে নায়িকার নাম ছিল ঝিলিক। তো তখন আমার জন্ম, তো আমার খালামুনি তখন মানে এটা চিন্তা করলো যে তাহলে আমাদের ভাগ্নির নাম হবে ঝিলিক। তো সেইখান থেকে আসা, আর ছোটবেলা থেকে আসলে ওই গানের পরিবেশে বড় হয়েছে বলেই হয়তো বা গানের মধ্যে চলে আসছি। ঝিলিক নামটা শুনলে আমার একটা স্পেসিফিক মানে জিঙ্গল মনে পড়ে।
আমি জানি তুমি কোনটার কথা বলতেছো, আমার মনে রং লেগেছে ঝিলিক ছড়াবো, ওটা আমি টোটস তো গাইতাম ছোটবেলায়, এরপরে তো ভুলে গেছে, অনেক আগের এটা একটা অ্যাড। এবং আমার মনে আসছে যে সব ধরনের অ্যাড তো ধরো খুব ছোট ছোট হয়, এই অ্যাডটা কিন্তু অনেক বড় ছিল এবং গানটাও কিন্তু অনেক বড় ছিল। তখন আমি আম্মুকে বলতাম যে আমার নামে একটা পেইন্ট আছে দেখেছো, তোমার খুব মজা লাগতো। তো ঝিলিক এটা আমাকে যেই দেখে সেই বলে যে বাটার পেইন্ট ইয়েস। আরেকটা জিনিস কি ছিল, আরো কিছু আছে এরকম, বাট এটা বেশি জনপ্রিয় ছিল। অন্য আরো অনেক ব্র্যান্ডের জিঙ্গল ছিল, হ্যাঁ ঝিলিক দিয়ে। আমি স্পেসিফিক জিঙ্গলটা শুনতে চাই। আচ্ছা, আমার লিরিকটা খুব পুরাটা মনে নাই, আমি তবু বলছো যেহেতু আমি একটু চেষ্টা করি। গানটা ছিল, আমার মনে রং লেগেছে ঝিলিক ছড়ায় পূর্ণিমা, সেই ঝিলিকের চমকে তোমায় হলো চেনা, ঝিলিক দেখো দিকে দিকে, ঝিলিক দেখো অন্তরে, ঝিলিক দেখো পথে ঘাটে, ঝিলিক ভুবন জুড়ে। আরেকটু মনে নাই। ঝিলিকের আলোয় আমি দেখতে চাই মুখ তোমার, সেই ঝিলিকের চমকে, না না কিছু একটা অঙ্গে হলো একাকার, রাইট? পরে গাইলাম, স্মৃতিতে চলে একদম। আমি অলরেডি মানে গাচ্ছি আর আমার কাছে মনে পড়ছে পূর্ণিমা আপু আর রিয়াজ ভাইয়ের সেই সিন গুলো মনে আসছিল। আমি আমার ইউনিভার্সিটিতে এইটাতে পারফর্ম করেছিলাম, যেহেতু আমি মার্কেটিং এ ছিলাম। আমি নাচ করেছিলাম, গান না, বাট আমি বুঝেই গেছি এটা নাচ হবে, ডোন্ট ওয়ারি। সো আমারও অনেক কিছু মনে পড়ে এই একটা গান, স্মৃতি ডেফিনেটলি। আপনি আছেন সাথে, পুরো এটা আরেকটা স্মৃতিতে প্যাকেজ হয়ে গেল। এখন থেকে এটা আরো বেশি, এখন আমি জড়িত হয়ে গেলাম এই স্মৃতিতে। একটু বর্তমান সময় ব্যস্ততা নিয়ে জানতে চাই। বর্তমান সময় আসলে গান নিয়েই সবসময় থাকি, গান নিয়েই কোনো না কোনো কাজ হয়, নতুন কোনো গানের কাজ করি, না হলে স্টেজের প্রোগ্রামে ব্যস্ত থাকি, না হলে দেশের বাইরে ট্যুর থাকে, কিছু না কিছু থাকে। একদম যদি বলি প্রেজেন্ট কি অবস্থা, তাহলে বলবো যে নতুন কোনো গানের কাজ আপাতত শুরু করি নাই, তবে শুরু করবো ইনশাল্লাহ। একটু চিন্তা ভাবনা করি, যেহেতু আমি একটু সময় নিয়ে কাজ করি, তো আমার কাছে মনে হয়েছে যে একটু কি ইউনিক করা যায় ওটা নিয়ে একটু চিন্তা করি। আর এমনিতেই তো টেলিভিশন ওয়ার্ক, স্টেজ আলহামদুলিল্লাহ এসব চলছে, এবং আমি সবচেয়ে বেশি আসলে অ্যাভেলেবেল স্টেজে, অ্যান্ড আই লাভ স্টেজ। সো সেখানে মানুষ আমাকে আরও বেশি দেখে এবং আমি খুব খুশি হই বা খুব ভালো লাগে আমার যখন এটা চিন্তা করি যে সে 2008 সাল থেকে আজকে 2025 সাল, সো এতগুলো বছর যে মানুষ আমাকে মনে রেখেছে, এখনো আমাকে ডাকে, আমার কাছে মনে হয় এটাই আসলে অনেক বড় একটা বিষয় আমার জন্য। একটা ট্রিকি কোয়েশ্চেন করি। হ্যাঁ, একজন সিঙ্গার ডেফিনেটলি জনপ্রিয়তা কেনা চায়, জনপ্রিয় হওয়ার জন্য টিভি শোজ ইম্পর্ট্যান্ট নাকি স্টেজ শোজ? আসলে সব কিছুই একটার সাথে এক একটা জড়িত। এখন যদি আমি টেলিভিশনে আমার অ্যাপিয়ারেন্স না দেই, তাহলে হয়তো সব জায়গায় তো আমি পৌঁছাতে পারবো না। মানুষজন যখন টিভি খুলে, যখন একটু দেখে আমাদেরকে, তখন মনে করে। আর তার চাইতেও বড় কথা, আমি যেই প্ল্যাটফর্ম থেকে এসেছি ওটা একটা রিয়ালিটি শো, সেটা যদি একটা টেলিভিশনে না হতো তাহলে তো আমাকে মানুষ জানতোই না। হ্যাঁ, ঝিলিক গান গাইতো, বাট এইভাবে হয়তো গাইতো না। সো ডেফিনেটলি টেলিভিশন ওয়ার্ক অনেক বেশি ইম্পর্টেন্ট, আর সেটার রেজাল্ট পাওয়া যায় যে তুমি স্টেজে ডাক পাচ্ছ কিনা। সো যদি তুমি আসলেই টেলিভিশনে ভালো কাজ করছো বা তোমার গান মানুষের ভালো লাগছে, তোমার গানটা শোনার জন্যই তো আসলে ডাকছে। তো আসলে সবগুলোর সাথে কানেক্টেড, কোনোটা ছাড়া আসলে হবে না। এবার ভিন্ন একটা প্রশ্ন করব, এটা একটা জটিল প্রশ্ন, আগে বলে নিচ্ছি। হ্যাঁ, জটিল উত্তর। আমি প্রশ্নটাও করবো বেশ জটিল ভাবে, তবে সমসাময়িক একটা প্রশ্ন। ইন্ডাস্ট্রিতে অনেকেই এখন সঙ্গীত শিল্পী হিসেবে নিজের নাম লিখিয়েছে। কে কেমন গান গায় সেটা আসলে অনেক বড় একটা মানের বিচার, হয়তো গুরুজিরা বলতে পারবেন কার গানের তাল লয় কেমন। তবে সাধারণ শ্রোতা হিসেবে আমরা এতটুকু বুঝি কোনটা মিষ্ট আর কোনটা তিক্ত। এমন অনেক কণ্ঠের গান আছে যেটা শুনলে মিষ্টতা লাগে না, বরঞ্চ মনে হয় যে এই গানটা না গাইলে হয়তো গানের সম্মানটা রক্ষা হতো। আবার বিভিন্ন অ্যাপ্লিকেশনসের মাধ্যমে গানগুলোকে অতিরঞ্জিত করা কিংবা কভারের নাম করে গানটাকে বিকৃত করা, এই প্রসঙ্গগুলো নিয়ে আসলে উত্তর জানতে চাই। একে তো হচ্ছে, যেহেতু আমি নিজেও অনেক কভার সং করি এবং আমি অফিসিয়ালি কভারও করেছি অনেক গান, এবং প্রত্যেকটা গান জাস্টিস হয় কি না সেটা আসলে আমাদের দর্শক শ্রোতারা
ডিসাইড করে, বা আমরা যারা শিল্পীরা আছি তারাও আমরা ডিসাইড করি যে গানটা ভালো হলো কি খারাপ হলো। আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে একটা গান যদি আমি কভার করি সেটা তো ডেফিনেটলি সেরকম হবে না, এটা বলে লাভ নাই। ওই গানের যে একটা জনপ্রিয়তা সেটা কখনোই হবে না, বাট অ্যাটলিস্ট তুমি সেটার সাথে জাস্টিফাই কিছু একটা করতে হবে যে না আমি কিছু চেঞ্জ করলে সেটা যেন সেটার সাথে যায়। অনেকে হ্যাঁ চেঞ্জ করে ফেলে সবকিছু, যে একটা সুর যদি তুমি চেঞ্জ করে ফেলো একটা মেইন গানের, তাহলে তো সেটা কভার হলো না, সেটা তুমি মৌলিক গান নামেই চালা দাও, আদারওয়াইজ দরকার কি ওই গানটা কভার করা? মাস্টার কপি এক্স্যাক্টলি তাই। তো আমার কাছে যেটা মনে হয় যদি কভার করো ঠিক মতো করো, হ্যাঁ সাউন্ড চেঞ্জ হবে ডেফিনেটলি, এখন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তুমি নতুন ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারছো, টেকনোলজি অনেক কিছু বেড়ে গেছে, আগের সাউন্ড তো ওরকম ভালো ছিল না, সেটা চেঞ্জ আমি মেনে নিতে পারি, কিন্তু তাল লয় সুর এগুলো চেঞ্জ হলে সেটা মেনে নেওয়া যায় না। বাট আমাদের ক্ষেত্রে যেটা হয় কি আমরা অতি উৎসাহী হয়ে এমন এমন কাজ করা শুরু করে দিই যে যেটা আসলে বিকৃত হয়ে যায়, যেটা তুমি বলছিলে, এবং সেটা আমার চোখে অনেক পড়ে। সো আমার কাছে তখন মনে হয় যে একটু কি গানটা আগে শুনে নেওয়া যেত না, বা একটু কি জেনে নেওয়া যেত না যেটা কি করা যায়। আমি তো রুনা লালা ম্যাডামের গান বেশি করি বা সাবিনা হাসান ম্যাডামের গান করি, ইভেন আমি লাইভে যখন নর্মালি গান গাই আমি তাও তাদের কাছ থেকে শুনে নিই যে এটা কি ম্যাম এটা ঠিক আছে। সো এই জিনিসটা না এটা একটা আর্টিস্টের মধ্যে থাকা উচিত, আদারওয়াইজ ওকে আমি আর্টিস্ট হিসেবে কাউন্ট করবো না। ওকে ট্রু। সেকেন্ড পয়েন্টটা ছিল যে অটো টিউনের যে ব্যাপারগুলো, অ্যাপ্লিকেশনস ব্যবহার করা। নিঃসন্দেহে আমার মতো যার কণ্ঠ খারাপ সে হয়তো মনোরঞ্জনের জন্য নিজে নিজে একটু গান গেয়ে নিজেকে খুশি করতে পারে, হয়তো সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে বন্ধুদের কাছে দুটো এক্সট্রা লাইকস নিতে পারে। প্রফেশনালি যখন অটো টিউনটা ঢুকে যায় তখন এটা কতটুকু ভয়াবহ। অনেক সঙ্গীত শিল্পী আছে যাদের স্টেজে দেখা যায় না, তারা স্টেজ পারফরমেন্সে প্রস্তুত না বা অভ্যস্ত না বা পারবে না, কিন্তু তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, মিলিয়ন না হলেও ফলোয়ার্সের রেঞ্জটা বেশ ভালোই। তো সেটা কি আসলে অন্য যারা যারা আসলে ভালো সঙ্গীত শিল্পী তাদের কষ্টদায়ক? এটা অবশ্যই কষ্টদায়ক, কারণ আমার কাছে যেটা মনে হয় যে আমরা যারা শিখে গান করার চেষ্টা করি বা অনেক দিন ধরে সাধনা করে গান গাইবার চেষ্টা করি, বা এতগুলো কম্পিটিশন এত কম্পিটিটরসদের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে নিজেকে প্রমাণ করে তারপর আসলে আমরা কাজে এসেছি, তো আমরা যখন গান করি বা আমার মতো আমি আরও কয়েকজনকে দেখি যারা খুব ভীষণ ভালো গাইছে, তাদেরগুলো আমার কাছে গান, আর যেগুলো অটোটিউন হিসেবে মার্কেটে আসে সেগুলো আমার কাছে মেশিন গান, কারণ ওগুলো মেশিন চালিত গান। তো এটা আমি আসলে বলি যে এটা মানে আমি মাঝে মধ্যে চিন্তা করেছি যদি অটোটিউন না থাকতো তাহলে ওনারা আসলে কি করতো। তো যাই হোক, এখন বাংলাদেশের যে সিচুয়েশন বা আমাদের দর্শকরা যারা আছে তারা যদি অ্যাকসেপ্ট করে ফেলে ওইভাবে, আসলে তখন আমাদের আসলে কিছু করার থাকে না। বাট আসলে এটা আমার চোখেও পড়ে যে যখন আমার কাছে মনে হয় আমি এত দক্ষতা দেখানোর চেষ্টা করছি, প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি, এই ভিডিও পোস্ট করছি, ওই সারগাম পোস্ট করছি, এই রাগটা গাইছি, আলটিমেটলি আমাদের থেকে যারা তুমি বললে অটোটিউনের কথা তারা অনেক বেশি মিলিয়ন ফলোয়ার্স ক্যারি করে, তাদের আরও বেশি জনপ্রিয়তা বেশি। বাট আলটিমেটলি আই থিঙ্ক যে এটা আসলে খুব বেশি দিন যাবে না, মানে এটা একটা সময়ের জন্য খুব ভালো যাচ্ছে। বাট আমরা যারা শিখে গান করি তারা হচ্ছে সারা জীবনের জন্য এসেছি, আর তাদের গান হয়তো কিছুদিন মানুষ শুনবে, হয়তো 1 বছর বা 2 বছর বা তার রানিং 5-6 বছর হবে, এরপর কিন্তু আর মানে উনি নিজেও ধরে রাখতে পারবে না, মানুষও মনে রাখবে না। সো আই বিলিভ দ্যাট। খানিকটা রিলেট করা যায়। বেশ কিছুদিন আগে একজন র্যাপার একটা কমেন্ট করেছিলেন, যে তার কমেন্টটা হুবহু আমি তুলতে পারছি না, বাট আমি খানিকটা আঙ্গিকে যাচ্ছি যে গান গাওয়া এক প্রকার হারাম, সো উনি হারামের টাকা খাচ্ছেন না, ওটাতে বাড়ি বানাচ্ছেন। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, ডিফারেন্ট ইস্যু। ভেরি নাইস। বাট আসলে কি গানকে আমরা সবাই শ্রদ্ধা করি? প্রশ্নটা আমার এখানে। অবশ্যই, আমি যদি গান শ্রদ্ধা না করি, এটা দিয়ে আমার রিজিক হচ্ছে। গান গেয়ে আমি মানুষের কাছে ভালোবাসা পাচ্ছি, যেটা আমার পাশের বাড়ির মেয়েটা পাচ্ছে না। গান গেয়ে আমি যেই সম্মান পাচ্ছি সেটা আমার পাশের বাড়ির ছেলেমেয়েরা পাচ্ছে না। তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু একটা জায়গায় যখন যায় আমার সাথে, ধরো খুবই ওয়েল এডুকেটেড ডক্টর ইঞ্জিনিয়ার হোয়াটএভার, তাদেরকে চেনে না কিন্তু আমাকে চেনে। তো এই যে শ্রদ্ধা, এই যে একটা ভালোবাসা, এই যে একটা মানুষ চিনছে, এটা তো গানের মাধ্যমে চিনছে। সো আমি যদি আমার প্রফেশনটাকে শ্রদ্ধা না করি তাহলে চলে যাও, দরকার নাই। যার শ্রদ্ধাবোধ নাই তার গান করার দরকার নাই। বাট গান আমার কাছে
আমার মানে কি বলবো, আমার জীবনের একটা অংশ, আমার সত্তা, এটাকে আমি কখনো চেঞ্জ করতে পারবো না, এটাকে আমি কখনো মানে অসম্মান করতে পারবো না, চাইও না। সো যারা বলে যে এটা করবে না বা কি, এটা যার যার ব্যাপার, প্লিজ তুমি সরে যাও ওখান থেকে, কোনো সমস্যা নেই, তুমি না থাকলে কিছু যায় আসে না সঙ্গীত, ছেড়ে দাও আমাদের জন্য, আমাদের জন্য ছেড়ে দাও, আমার রাস্তা খালি হবে, কোনো সমস্যা নেই। ইজি টক। আচ্ছা, এবার হচ্ছে একটা মজার সেগমেন্টে যাব, অদ্ভুতরে। অদ্ভুত প্রশ্ন করব, উত্তরও অদ্ভুত হবে, উত্তরটা প্রশ্নের ভেতরে খুঁজে নিতে হবে আপনাকে। আমি কিন্তু একটু ডাম ভাই, আমি কিন্তু এত কিছু বুঝি না, আমাকে একটু হেল্প করে দিও। I will help you. আমি আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প দেব। থ্যাংক ইউ। ফার্স্ট কোশ্চেন, সবকিছুর শুরু কি দিয়ে হয়? সবকিছুর শুরু কি দিয়ে হয় মানে ইজ ইট অ্যাক্টিভিটিজ অর আ লেটার? প্রশ্নের উত্তর। সবকিছু এ দিয়ে শুরু হয়। প্রশ্নের ভেতরে উত্তরটা লুকিয়ে আছে। সবকিছু শুরু কি দিয়ে হয়? ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে শুরু হলে ওটা ভালো হয় না, সরি, আই ডোন্ট এগ্রি। কঠিন কঠিন প্রেমে কঠিন আঘাত পাওয়া একদম প্লিজ। ভালোবাসা দিয়ে মানে সব ক্ষেত্রে হয় না, মানে আমি যাই হোক, এটা পরের প্রসঙ্গে আসবো না। আচ্ছা, কি দিয়ে শুরু হয়? সবকিছু কি দিয়ে শুরু হয়? সবকিছু কি কি দিয়ে শুরু হয়? কি সবকিছু কি দিয়ে শুরু হয়? সবকিছু কি দিয়ে শুরু হয়? কি সবকিছু কি দিয়ে শুরু হয়? সবকিছু সবকিছু সবকিছু, জাদু করছি, সবকিছু, আল্লাহ, সবকিছু। এটা হয়েছে কি, সকাল থেকে শুটিং করছি তো মাথা কাজ করতেছে না। বাহানা দেওয়ার 101টি টেকনিক আমি অনেক বাহানা দিতে পারি ঝিলিকের কাছ থেকে। সবকিছু, তুমি বারবার শেষে সব বলতেছো, সবের মধ্যে কিছু একটা আছে। এক্স্যাক্টলি, সবার ভিতরে কিছু একটা আছে। সবকিছু শুরু হয় ও তালিবর্ষ দিয়ে নাকি? সবকিছু তালিবর্ষ দিয়ে লিখে? না না না, শুরু কিছু দন্ত। মানুষ যেন আমাকে গাধা বলবে, প্লিজ তোমরা আমাকে হেল্প করো। ওকে, স্কিপ ইট। এটার অ্যানসারটা দাও, মানুষের জানতে হবে। দন্ত স মানে ও আচ্ছা, সবকিছু কি দিয়ে শুরু? ও আচ্ছা, সবকিছু দিয়ে, আর এটা জানতাম তো, মাথাটা আসলে কাজ করতেছে না। বাহানা বাজ। পরে ওকে, অদ্ভুত প্রশ্ন, এটাও পারবো। কোন জিনিস মেতে আছে ডিসেম্বরে নেই, আগুনে আছে পানিতে নেই? আগুনে আছে পানিতে নেই, মেতে আছে ডিসেম্বরে নেই, এটা অনেক ট্রিকি একটা দাদা। মেতে আছে ডিসেম্বরে নেই, আগুনে আছে পানিতে নেই। আচ্ছা, মেতে কি থাকবে না যেটা ডিসেম্বরে আছে? না না, মেতে আছে, মেতে আছে, ডিসেম্বরে নেই, নেই, আগুনে আছে পানিতে নেই। গরম। আমার একটা গান মনে পড়েছিল, গরম না, গরম লাগে আমার। কি আসলেও? হ্যাঁ আসলেও। ও মাই গড, দেখছো পারছি। পরেরটা, কোন খেলা হৃদয় দিয়ে খেলতে হয়? সব হৃদয়জনিত কথা কেন বলতে হবে? আচ্ছা বলো। কোন খেলার হৃদয় দিয়ে খেলতে হয়? প্রেমের খেলা। আমি উত্তর নিয়ে কোথায় যাব? পানি খাবো। আমি উত্তরটা নিয়ে কোথায় যাব? লাভগুরুর কাছে? দেখো, তো প্রেমের খেলা হৃদয় দিয়ে তো খেলতে হয় না। এই প্রেমের খেলা বাদে অন্য কোন খেলা? হৃদয় দিয়ে তো সব খেলাই মানুষ খেলে। না না, এটা একটা খেলা, এটা একটা খেলা যেটা হৃদয় দিয়ে খেলতে হয়। এখানে হৃদয় বলতে আমি হার্ট সিম্বল বুঝাচ্ছি। হ্যাঁ, নট হার্ট সিম্বল, একটা হার্ট সিম্বল হৃদয় দিয়ে খেলতে হয়। এই খেলা খেলে অনেকে কোটিপতি হয়ে যায়, আমাদের দেশে ইলিগাল। কি খেলে? আমি কোটিপতি হব বলো? তাস। তাস কি করে হলো তোমাদের এই আনসারটা? আমি বুঝিয়ে বলছি, একটু বলো তো। তাসের যে কার্ডগুলো, ওখানে যে হার্ট থাকে, ওখানে তো অনেক কিছু আরো সিম্বল থাকে। হৃদয় দিয়ে তো খেলতে হয়, হৃদয় তো দিতে হয় কখনো না কখনো। তোমাদের অদ্ভুত প্রশ্নটা হয় নাই। অদ্ভুত প্রশ্নটা হয়েছে, আপনার উত্তরটা হয়নি। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন, স্বামীর পক্ষে স্ত্রীর কোন রূপটি দেখা সম্ভব না? স্বামীর পক্ষে স্ত্রীর কোন রূপটা? বিয়ে হয়নি, আমি কি করে জানবো?
বিয়ে হলে তো বুঝতে পারতাম যে স্বামী কি করতেছে। যে আমাকে এই ধাঁধাটা দিয়েছে আমার তাকে মারতে না থুকো, আমার তাকে বকা দিতে মন চাচ্ছে, কারণ এটা খুব ইমোশনাল একটা জিনিস। ইমোশনাল একটা জিনিস, আর তার চেয়ে বড় কথা যেটা এক্সপেরিয়েন্স করি নাই, জীবন থেকে নিতে পারছি না অ্যানসারটা আমি। তারপর আমি একটু বুঝে বলি, স্বামীর পক্ষে স্ত্রীর কোন জিনিসটা দেখা সম্ভব না, মানে কোন রূপটা, কারণ ওই সময় স্বামীটা থাকে না আর কি, তার জীবনে থাকে না। জীবনে থাকে না মানে চলে যাবে, মানে মরে যাবে, মরে যাওয়ার পরের রূপ দেখে না, বিধবা হয়ে গেলে দেখে না কি? হ্যাঁ এটাই ঠিক বলছি। হ্যাঁ ওটা তাহলে তো হলোই, ঠিক বলছি নাকি? চেহারার এক্সপ্রেশন এরকম দিচ্ছে কেন? একটা সেন্টি যে বুঝার সে বুঝবে, আমার কষ্ট লাগছে। আচ্ছা পরের অদ্ভুত প্রশ্নের মধ্যে একটা দুঃখের প্রশ্ন ঢুকাই দিলা, তাহলে হবে? বলে হ্যাঁ করে হাসতেছি তখন থেকে। আচ্ছা ঠিক আছে, এটা এবার একটা মজার প্রশ্ন। আচ্ছা বলো। কোন জিনিস আমরা 2 বার ফ্রি পাই কিন্তু 3 বার কিনতে হয়? এটা অনেক ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। 2 বার ফ্রি পাই কিন্তু 3য় বার কিনতে হয়। আর তো কোনোদিনও কোনো কিছু প্রথমবারেও ফ্রি পেলাম না, এটা কি? পাই, এটা অবশ্যই পেয়েছেন, 2 বার ফ্রি পেয়েছে এবং আপনার কাছে এখন ওই দ্বিতীয় ফ্রিটাই আছে। টাকা দিয়ে এখন পর্যন্ত 3য় বার কিনতে হয়নি আশা করছি। একটু বয়স বাড়লে অনেকে টাকা দিয়ে 3য় বার কিনে। আপনি হাসেন তো, একটু দেখি দাঁত বের করি, সুন্দর লাগছে। এবার আসি আবারও প্রশ্নে। ও দাঁত? হ্যাঁ আমরা প্রথম একটা দাঁত পাই, তারপরে যে দুধের দাঁত পড়ে যে আরেক দাঁত হয়, এরপরে এই দাঁত পড়ে গেলে না, এটা অনেক ভালো, আমাকে অনেক হেল্প করছে, থ্যাংক ইউ। যাক কারোর কাছ থেকে ভালো কথা শুনলে আমার খুব ভালো লাগে। আচ্ছা এবার যাই আগের কথায়, যদিও কথাটা আমরা খানিকটা আগে পেয়ে গিয়েছিলাম, তারপর আবারও যদি জিজ্ঞেস করি সংক্ষেপে জানবো এবার মিডিয়াতে আসা কিভাবে হলো? মিডিয়াতে আসা হচ্ছে কম্পিটিশনের মাধ্যমে। এমনিতে আমার ছোটবেলা থেকেই গান শেখা, এবং ছোটবেলা থেকে নতুন করি, শাপলা করি, এই করি সেই করি, যত কম্পিটিশন আছে সবগুলোতে আমার বাবা মা নিয়ে গেছে আমাকে, এবং আব্বু আম্মু আসলে অনেক সাপোর্ট এখনও আছে। সো তখন থেকে ছোটবেলা থেকে কম্পিটিশন করতাম। তারপর যখন দেখলাম রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম, তাও আবার এই দুজন একসাথে একটা রিয়ালিটি শোতে বসবে, ইটস আ ভেরি বিগ থিং। তখন আব্বু মনে করলো যে, মানে তার আগেও অনেক রিয়ালিটি শো হয়েছে, বাট আব্বু অতটা ইন্টারেস্টেড ছিল না, আমিও হয়তো বা, আমি তখন বাচ্চাই ছিলাম অ্যাকচুয়ালি। সো তখন এনাদেরকে দেখে আমার বাবা মনে করলো যে না, ওনাদের সামনে গিয়ে আমার মেয়েরা গান গাবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না, জাস্ট যাবো ওনাদের সামনে। ওনাদের কাছে যাওয়ার আগে আরো 7-8টা রাউন্ড পার হয়ে আসতে হবে, তো এটা তো আরো মুসিবত। তো ভালো করে আবার রেওয়াজ টেওয়াজ শুরু করলাম। তো সবকিছু পেরিয়ে যখন ওনাদের সামনে গেলাম, খুবই নার্ভাস ছিলাম, খুব ভালো একটা এক্সপেরিয়েন্স আসলে হয়েছে। তারপর আমি তখন ক্লাস 9-এ পড়ি, একেবারে বাচ্চা, একদমই বাচ্চা, সো কিছুই বুঝতাম না ওরকম করে। তো আব্বু জাস্ট আমাকে বলতো যে কোনো রাউন্ডে যেন খারাপ গান না হয়, এই এতটুকু আমার মনে ছিল। তো এক এক গানে এক এক রাউন্ড এক একটা মানে গানের থিম থাকতো। তো আলহামদুলিল্লাহ আমার না কোনো রাউন্ড খারাপ যায়নি, প্রত্যেকটা রাউন্ড আমি ভালো ভালো কমেন্ট পেয়েছি, সেটা ব্যান্ড রাউন্ড বলো, নজরুল বলো, ফোক বলো, যাই বলো। তো এই করতে করতে যখন দেখলাম টপ 6-এ চলে আসলাম, তখন আমি একদিন চিন্তা করছিলাম যে ছয়জনের মধ্যে চলে আসলাম, এতজনের মধ্যে, মানে এটাও সম্ভব? তাহলে মনে হয় একটু কষ্ট করলে যদি চ্যাম্পিয়ন হওয়া যায়। তো তারপর দেখলাম যে হয়েই গেলাম। তো আসলে ওরকম চিন্তা ছিল না যে চ্যাম্পিয়ন হয়ে মিডিয়ায় কাজ করা শুরু করব, নট লাইক দ্যাট। বাট যখন জিতে গেলাম, তারপর আসলে সব জায়গা থেকে যখন মনে করলাম যে মানুষজন গান গাইতে ডাকতেছে, এটা মানে অসম্ভব লাগে আমার কাছে যে মানুষ গান গাওয়ার জন্য আমাকে নিয়ে যাচ্ছে, অমুক দেশে যাচ্ছি, এটাতে যাচ্ছি, তখন আমি আসলে প্রফেশনালি নেওয়ার চিন্তা করলাম, এবং এখন পর্যন্ত প্রফেশনালি আছি। একটা ওয়ার্ড আছে ভাবলেশীন, আপনার জন্য মানে হয়ে গেলাম না আসলে মানে চ্যাম্পিয়ন হয়ে যাওয়াটা মানে এটা আসলে অকল্পনীয়, এটা আমি কখনো কল্পনা করি না। আমার কাছে একটা মনে ছিল যে টিভিতে একটু দেখাবে, ম্যাডামদের সামনে গান গাবো, যাচ্ছে আকাশের ছাদ হাতে পাওয়া, একদম। আর মানে হয়ে যাওয়ার পর আব্বু আম্মু আমি তিনজনে আসলে বুঝতে পারি না যে এরকম করে হয়ে যাব আর জীবন পুরো পাল্টায় যাবে, কারণ জীবন ছিল একরকম, এখন আরেক রকম হয়ে গেছে। কোনটা ভালো, এটা না? ডেফিনেটলি। আচ্ছা এবার একটা গান শুনবো। গান শুনবো? আচ্ছা
আচ্ছা, তুমি কভার সং নিয়ে কথা বলছিলে যখন প্রথম দিকে, তো একটা কভার সং আমি করেছিলাম যেটা খুবই জনপ্রিয় একটা গান, আগুনের দিন শেষ হবে একদিন, এবং এই গানটা আমি ভীষণ পছন্দ করি। তো আমি হঠাৎ করে মনে করলাম যে এটা আমি অফিসিয়ালি যদি মানে থাকে না যে এই গানটা যদি আমার হতো ওই ভালোবাসা থেকে আর কি নতুন করে করা। তো কিশোর ভাই এবং আমরা দুজন মিলে অনুপম মিউজিক থেকে এটা তখন অফিসিয়ালি রিলিজ করলাম। তো তারপর থেকে আমি যেখানে যাই মানুষজন আমাকে এই গানটার অনেক কথা বলে। সো খুব সুদিং একটা গান। তো সেই গানটা যদি তুমি বলো তাহলে শোনাতে পারি। এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। থ্যাংক ইউ। দারুণ, সুন্দর। আচ্ছা, এইবার একটা ভিন্ন জিনিস চলে যাব, জনতা জানতে চায়। জনতা জানতে আমি হ্যাঁ, আমি এইসব দায়িত্বতে নাই, আমার এমনি অনেক নাম খারাপ, আমি আর নাম খারাপ না না কি বলো প্লিজ। সো জনতা যা যা জানতে চাই আপনার হাতে। ও ওয়াও, আমার কোনো দোষ নেই এখানে, যা জানতে চাই। এদিকে একটা করে তুলবার প্রশ্ন দেখবো। আচ্ছা এভাবে ওকে, তুলবো প্রথমটা। হ্যাঁ হ্যাঁ, আমি অপেক্ষা, এটা না? হ্যাঁ এটাই তো, ভীষণ অপেক্ষায় আছি। ঝিলিক সংস তো অনেক গানই পাওয়া যায়, কেউ সার্চ করলে কোনটা এখন সার্চ করে দেখবে তারা? এখন আই থিঙ্ক এখন ঝিলিক আমার গান, আমার নাম নিয়ে একটা গান করেছি মানে কিছুদিন আগে, সো ওই গানটা এখন হয়তো বা সার্চ করলে ওই গানটা হয়তো থাকতে পারে। পরেরটাতে যাবো। ওকে, ঝিলিক ডান্স অ্যান্ড টিভি শোজ। ডান্সটা কোত্থেকে আসলো? ও আচ্ছা, হয়তো বা না, আমি আসলে অনেক জায়গায় দেখা গেছে যে আমি বলি মানে কিছুদিন হলো এটা বলা শুরু করেছিলাম যে আই লাভ ডান্সিং আমার ফেসবুকেও খুব দেখায়, এবং আমি আসলে নাচতে খুব পছন্দ করি। সো আমাদের যখন ভাই বোনদের বিয়ে শাদী হয় তখন আমি একদম ফ্রন্টে থাকি, সবাই জানে যে ঝিলিক খুব নাচতে পছন্দ করে। আমার শেখা হয়নি, কখনোই শিখি নাই, বাট আমার বোনরা যেমন নাচ শিখেছে বাট তাদের সাথে আমি টক্কর দিতে পারি, সো না জেনে ভালো নাচতে পারি। সো আই ডোন্ট নো, মেবি ওটার জন্য। আর টিভি শোজ তো টিভি শোজ এই না। ঝিলিক হট ফিক্স এটা কি কেউ সার্চ করে আসলে? করে দেখি। What's wrong with you guys? What is this? তাও আর আমি কাহা সে আয়া, মানে বুঝলাম না জিনিসটা। ওন চোখ, নিজের চোখে নিজে তেল দাও। Oh God, seriously, I didn't know about it, guys. Not fair. জানি না, আমার ফেসবুকের ছবিগুলো মানুষের খুব পছন্দ, ভাবছে এর চেয়ে বেটার কিছু পাওয়া যাবে। Just go and watch some of my Okay, next. যাবো নেক্সট। হ্যাঁ নিশ্চয়ই, মিউজিক ভিডিও। মিউজিক ভিডিও এটা কমন। মিউজিক ভিডিও হয়তো আমার মিউজিক ভিডিও দেখার জন্য সার্চ করতেই পারে, ইটস নরমাল থিং। ওকে, এটা ইন্টারেস্টিং ছিল। হাইট, ঝিলিক হাইট, আমি হচ্ছে 5 ফুট 3 ইঞ্চ। আমিও না, আমি 3.5। তোমার থেকে লম্বা, বাট আমি এভারেজ আর কি, মানে খুব বেশি লম্বা না। জানি না, আমাকে কেউ বলে যে আমি 5'3", কেউ বলে 3.5, আবার 3 সাথে আবার হাফ যোগ হয়, কেউ বলে 5.3 ছুঁই। তোমার আমার তাহলে মিল আছে, বিকজ আমিও একবার শুনি 2.5 2.8 আবার 3, মানে কি আমি বুঝি না এক একটা। তার আমি বলছি ভাই থাকতো যা আছে সুন্দর আছে, লম্বা আছে, এটাই অনেক। বাংলাদেশে এটাই লম্বা। আমাদের সুবিধা হচ্ছে আমি সুন্দর একটা হিলসও পড়তে পারি, আবার যদি ফ্ল্যাট উপরে খুব একটা খাটো লাগে না, সো ইটস গুড। আমি মোটে হিল পরে আছি, আমিও পরে আছি। ওকে, ঝিলিক কনসার্ট পেমেন্ট একার জানার ইচ্ছা, ভাই আমাকে ফোন করবেন, আর আমার পেজে নাম্বারও দেয়া আছে, তা না আপনারা গুগলে সার্চ করবেন পেমেন্ট কত, এটা কোনো কথা? মোর দেন ওয়ান, একটা ভালো হিন্ট দিলাম। গুড। ফ্যামিলি, ঝিলিক ফ্যামিলি, 10টা বাচ্চা আছে, 20টা জামাই আছে, অনেক মানুষ আসলে আমার ফ্যামিলিতে, বিকজ আব্বু আম্মু আর আমি।
অনেক মানুষ। সো আমরা তিনজনই, জামাই এখনো হয় নাই, হইলে হয়তো বলতাম। আর এমনি আত্মীয় স্বজন অনেক আছে, আবার সবাই বলবে যে আমাদের কথা কেন বলবো, অনেক আত্মীয় স্বজন আছে। ঝিলিক বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড নেম আপনাদের মনে হয় গুগলে সার্চ করলে আমার বয়ফ্রেন্ডের নাম পাওয়া যাবে? মানে আপনার বয়ফ্রেন্ড লিখে রাখবে হাই আই এক্স্যাক্টলি, মানে আমি কি ছবি দিয়ে রাখবো যে দিস ইজ মাই বয়ফ্রেন্ড, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। কোনো কথা? কে নাম কি? তোমার মনে হয় ওদের নাম বলবো, ওদের দাম বেড়ে যাবে না? তাও সব এক্স, রিসেন্ট তো কেউ নাই। এক্স দের নাম আমি বলতে রাজি না, রিসেন্ট হলে 100% বলতাম। এক্স। এনিওয়ে নেক্সট। এক্স শব্দটাই ভালো না। ভালো না। হোম ডিস্ট্রিক্ট? রংপুর। রংপুরের রংবাজ মেয়ে। রংপুর, আমার জন্ম রংপুরে, কিন্তু মানে আমি যখন 6 মাস আমার বয়স তখনই ঢাকায় চলে আসি, সো ব্রট আপ আমি ঢাকাতে। রংপুরের কোনো গান মনে আছে? হ্যাঁ, ভাওয়াইয়া গান তো ফেমাস। আর আমি আমার লাইভ শোজ বা যখন এমনি কোনো স্টেজে করি আমি ভাওয়াইয়া গান গাই। আই লাভ ভাওয়াইয়া। এবার একটা তাহলে টাস্ক দিয়ে আমি একটা গেম খেলবো। এই যেখানে অনেক কালারফুল বলস আছে। হ্যাঁ, এখন আমি একটা ঠাকুমার ঝুড়ি হাতে নিয়েছি। এটা ঠাকুমার ঝুড়ি না, এটা তোমার ঝুড়ি। এই ঝুড়িতে খুব মনোযোগ সহকারে দেখবেন আমি কি ম্যাজিক করি। এখানে একটা ম্যাজিক হচ্ছে, কিন্তু খুব ম্যাজিক হলো। এই যে এটা খালি হয়ে গেল। হ্যাঁ, এবার এটা আপনার হাতে চলে যাবে। চলে গেল। আমাকে ওখানে ফেলতে হবে। হ্যাঁ, এখন যেহেতু এটা খালি হয়ে গেছে আর আমাকে ফেলতে হবে। টেবিলে একটা ড্রপ করে এগুলো এখানে ফেলতে হবে। বাট ওই যে রংপুরের গান, এই সবগুলো গাইতে গাইতে এর জীবনও পারবো না, তাহলে কি হবে? আর যেগুলো পড়ে যাবে পড়ে যাবে। হ্যাঁ, পড়ে যাবে পড়ে যাবে। 1 2 3 স্টার্ট। গানে শুরু করে না, সরি। কাটটা আচ্ছা, কোনটা গাবো? যে জন প্রেমের ভাব জানে না গাই। ওকে। যে জন প্রেমের ভাব জানি না, তার শনি নাই লিনা দেনা, খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চিনি না। খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চিনি না। আরে যে জন প্রেমের ভাব জানি না। সরি, একটু পারছি না তাই হাসি পাচ্ছে। একজন সিঙ্গারের জন্য সবচেয়ে কষ্টের কাজ গান গাওয়া আর একটা কাজ করা। গান গাইতে হবে। হ্যাঁ, কি জানি? গোটা কাটাই মানিক মাইলো রে, গোটা কাটাই মানিক মাইলো রে, অথই পানি ঠেলিয়া দিল রে, 7 রাজার ধন মানিক হারাইয়া। ও হাই রে, 7 রাজার ধন মানিক হারাইয়া, গোটা কাটা মন তো মানি না, সেজন মানিক চিনি না। যে জন প্রেমের ভাব জানি না, তার শনি নাই লিনা দিনা, খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা। কিচ্ছু করার নাই আমার। আর আমার যদি গান বেসুরা হয় সব দোষ এই খেলার। ওরা, আমি কিন্তু বেসুরা গাইতে চাই নাই। গান সুরে ছিল, কিন্তু খেলা দেখো। এই কাজ তো জীবনও করা হয়নি যে গান গাইতে গাইতে অন্য কিছু করা। তুমি এটা বলছো, আবার নর্মালি কখনো স্পোর্টসে আমার কোনোদিন কোনো ইচ্ছাও ছিল না, আর এইসব এম করে ফেলা তো আমি আরোই পারি না। তাও আবার বলছো গান গাইতে গাইতে, মানে ইটস মানে ইম্পসিবল টাস্ক আমার জন্য। ওকে, তাহলে একটা পসিবল টাস্ক দি। কি করতে হবে? আবার সব পড়তে হবে? নো নো নো, একটা ডায়লগ শোনাতে হবে। ডায়লগ? রংপুরের ভাষায় যে কোনো কিছু। এ আল্লাহ, রংপুরের ভাষায় ডায়লগ আমি পারবোই না। এই যে রংপুর রেটিং তো একটা। রংপুর ঠিক আছে, মানে হামাক তোমাক পর্যন্ত জানি যে আমাকে হামাক বলে, তোমাক বলে, বাট ফুল কোনো লাইন আসলে আমার ওভাবে শেখা হয় না, হুইচ ইজ ভেরি ব্যাড। আমার আসলে জানা উচিত, যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর। পুরো লাইন বলতে পারবো না। একটু ট্রাই। হামাক সারিয়া বন্ধু কোথায় গেলা রে, সামথিং লাইক দ্যাট। হয়ে গেছে, হয়ে গেছে। কোন সিনেমার ডায়লগ আছে পছন্দের? যে কোনো? যে কোনো না, এই মুহূর্তে মনে পড়ছে। এবার একটা আমি টাস্ক দিব। টাস্ক দেওয়ার পরে আসলে দেখবো আপনার মাথায় কতটুকু আমার টাস্কগুলো ঘুরঘুর করে। আমাকে আপনার সব থেকে পছন্দের একটা গানের নাম বলেন। সব থেকে পছন্দের? বুঝে শুনে বলবেন। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি। পছন্দের 3 জন সিঙ্গারের নাম বলেন। রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ম্যাডাম, কনক চাপা ম্যাডাম। এই গানটা এই 3 জনের মতো করে গায়ে শোনো। তুমি পাগল হয়েছো আমি এটা করে মাই খাবো মানুষের, যে আমি ওনাদের মতো করে গান গাবো? ইটস ইম্পসিবল, মানে এটা নো ওয়ে, নো ওয়ে, ও মাই গড, হইতেই পারে না। ছি 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 ছি। কোনো একটা তাদের গানের টোন নিয়ে
আমি আসলেই পারি না সত্যি, এটা তো মানে একে তো আমি আমার টোনেই গান গাই, আর মানুষের টোন যদি করতে যদি বিকৃত হয় জঘন্য হবে, ইটস ইম্পসিবল, আমি হবেই না আমার। আচ্ছা থাক, কোনোভাবেই কষ্ট দিচ্ছি না, থ্যাংক ইউ। বরঞ্চ এবার একটু জানি ভবিষ্যৎ নিয়ে কি ভাবো। ভবিষ্যৎ আমি আসলে মানে আগামীকাল কি করব আমি সেটাই জানি না। আমার মনে হয় উত্তরটা এভাবে দেওয়া উচিত, ঝিলিকের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় না, ঝিলিক নিজেই আলোকিত। Oh my God, that is hilarious, but I like it. সুন্দর বলছো। নেক্সট কোন টপিক আমি বলে দিব যে এটা কিন্তু মানে বলার পরে বলবে এটা কিন্তু তোমার আমি ক্রেডিট অবশ্যই দিব, বিকজ এটা তুমি এত সুন্দর করে বলছো, এটা আমি বলতে পারবো না। আর যদি ভালো লাগছে, যাই হোক। আর এমনিতে আমার না আসলে কখনো ওই যে ওই সুদূর প্রসারী যে মানুষের যে প্ল্যান থাকে না, আমি ওসব আসলে করতে পারি না। সো আগামীকাল কি করবো আমি সেটাই জানি না, শুধু আমি এতটুকু জানি যদি ভবিষ্যৎ পরিকল্পনা বলো যে ভালো কিছু গান গাইতে চাই, এখন সেটা যদি মানুষের ভালো লাগে এবং আমাকে যদি মানুষ আমার গান নিয়ে মনে রাখে, দ্যাটস ইট। আমি না থাকলে যেন মানুষ আমার গান দিয়ে মনে রাখতে পারে, এর বাইরে কিন্তু আর বেশি কিছু চাই না। আমি আসলে ওভাবে মানে প্ল্যান প্রোগ্রাম কি করতে হবে ওভাবে কখনো চিন্তা করি না। অ্যান্ড আমি কিছু মানুষ আছে না যে অনেক কিছুদিন পরে কি হবে বা ওই জায়গাটায় কি হবে, এই শোগুলো হবে কিনা, মানুষ অনেক হতাশা, হ্যাঁ অনেক হতাশ, অনেক টেনশন, আমার বুঝি আর গান বাজবে না। হ্যাঁ, আর আমি না এই মানুষগুলোর সাথে চলি, হ্যাঁ আমি জানি। সো মানে আমার কাছে তো মনে হয় কি আমার কাজে নেই, কিন্তু আমি 7 দিন বসে আছি, ভালোই তো যাচ্ছে, আমার তো খারাপ যাচ্ছে না। মানে আমি খুব চিল ফিল টাইপ, টাকা পয়সা তো আছে, মানে যতটুকু আছে আমি ভালো আছি, সো আমার কোনো প্রবলেম নাই। পৃথিবীতে খেতে পারলে আর কোনো কিছু লাগে না। সো আমার কথা, আমি সবসময় আল্লাহর কাছে এটাই দোয়া করি, যেভাবে আছে ওভাবেই আমাকে রাখো, দ্যাটস ইট। বেশিও আমার লাগবে না, কমও আমার লাগবে না। সো মানুষ যখন এরকম হতাশাগ্রস্ত হয়, আমি তখন তাদেরকে এটাই বলি যে যদি কালকে মরে যাস তখন কি করবি, ইটস বেটার যে জিলে আপনি জিন্দেগি আজকে অ্যাটলিস্ট। আসলেও ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আচ্ছা, স্টেজ শো হোক, টিভি শো হোক, অনেক বেশি কিন্তু সঙ্গীত শিল্পীকে দাঁড়িয়ে থাকতে হয় পায়ের উপর। আর বলো না, যদি মানে এইটা হচ্ছে সবচেয়ে বড় টাস্ক। মানে অনেক সময় হচ্ছে অনেক শোতে দেখা যায় 2.5 ঘন্টা 2 ঘন্টা পারফর্ম করি, মানে এসে যখন বসি তখন আমার পার ফিল করে না। তো এটা অনেক কঠিন বিষয়। একটা প্রবাদ আছে না, ভাবের চেয়ে ভঙ্গিমা বেশি, গানের চেয়ে পা ব্যথা বেশি। আসলে তাই, এটাও প্রবলেম, বসে থাকলেও আবার প্রবলেম। মানে এটা আসলে এটা প্রবলেম, বিকজ যখন আমাদের পারফর্ম করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, বিকজ স্টেজের এই মাথা থেকে ওই মাথা যেতে হয়, আবার সবাইকে দেখতে হবে, নাহলে আবার দর্শক বলবে এই পাশে আসে না কেন আপা, এই পাশে কেন আসে না। সো এটা অনেক কঠিন বিষয় আসলে। দ্যাটস ওয়াই আমি একটা ইজি গিফট এনেছি। কই আব্রাকাডাব্রা গিলি গিলি। Oh wow! একটা ছোট্ট গিফট। Thank you so much. ওরা কিভাবে জানলো আমার আসলে জুতা কিনতে হইতো? Thank you আপনাকে যে এত সুন্দর গান শুনিয়েছেন আজ আমাদের। দর্শকদের কিছু বলতে চান? ডেফিনেটলি সবাই অনেক অনেক ভালো থাকবেন যারা এই প্রোগ্রামটা দেখলেন। আই হোপ আপনারা এনজয় করেছেন, এবং ওই যে একই কথা বলি যে আপনারা ভালোবাসেন বলে গান গাই। আপনারা যখন আমার গান শুনবেন তখন বেশি উৎসাহ পাই গান গাওয়ার। সো আমার গান শুনবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, এবং যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন আমি ভীষণ এনজয় করেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। আর আমার আসলে একটা ইচ্ছা ছিল তোমার সাথে বসা, আজকে হয়ে গেল। এখন যেটা করতে হবে, আপনার গান শুনতে হলে তো আপনাকে আমার কিডন্যাপ করে নিয়ে যেতে হবে। কি বলে? মানে আমি কিভাবে নাহলে গান শুনবো? কিডন্যাপ করে নিয়ে যেতে? আমি তোমাকে নিজে গান শোনাচ্ছি। আচ্ছা, আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিই, তারপর একটা গান শুনবো। ওকে, তার আগে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ যে আজকে আসার জন্য, এবং থ্যাংক ইউ ফর খুব সুন্দর একটা আড্ডা দিয়েছি। একদম, আমি বিদায় করেছি। প্লিজ প্রিয় দর্শক, স্টেপ প্রেজেন্ট স্টারবাস থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্ল্যাম আর্টসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।